আচ্ছা আমরা কি ভাইয়া আমরা হচ্ছে তোমাদের লাস্ট 45 পর্যন্ত করছিলাম, ঠিক আছে? ভিডিওটা একটু কেটে গেছিলো, তো এরপর একটা কন্টিনিউ করি। আচ্ছা 46 নাম্বারটা কি বলতেছে? 46 নাম্বারটা তোমার বলতেছে কি, একটি পরমাণুর এম কুলসে 7টি ইলেকট্রন আছে, ঠিক আছে? অর্থাৎ এম কুলসে কে এল এম এন, ঠিক আছে? এম কুলসে অর্থাৎ এম শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে এবং ওহার কেন্দ্রে 18টি নিউট্রন সংখ্যা আছে। এখন বলছে কি পরমাণুটির ভর সংখ্যা কত, আমাকে সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা সূত্র নাকি এর আগে এই টপিকটা কিন্তু আসছিল, ঠিক আছে? ওকে, আমরা সূত্র নাকি মোট ইলেকট্রন সংখ্যা ইকুয়ালটা আমরা কি জানি, মোট ইলেকট্রন সংখ্যা ইকুয়ালটা হচ্ছে আমরা কি জানি ভাইয়া, তোমার হচ্ছে এখানে দেখো তোমার মোট ইলেকট্রন সংখ্যা কত দেখো, এখানে হচ্ছে 7টি ইলেকট্রন আছে, তার মানে কি এটা হচ্ছে এম ছেলে, আমরা জানি কে এল এম এন আমাদের 7টায় আছে, তাহলে কে মানে কত, এখানে হচ্ছে তোমার সর্বোচ্চ 2টি, এল হচ্ছে তোমার কয়টা 8টি এবং এম হচ্ছে তোমার কি 18টি, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখো তাহলে কে তো অলরেডি 2টা আছে এবং তোমার এখানে কি এল এ ছিল 2টি, তার মানে কেটা হচ্ছে 2টি, এল হচ্ছে 2টি এবং এম শেল আছে কয়টি 7টি, তার মানে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে, মোট ইলেকট্রন সংখ্যা হবে 2 8 10 আর সাথে কত 17, তাই না? আচ্ছা মোট ইলেকট্রন সংখ্যা আমি কত 17 পেয়ে গেছি। আচ্ছা এখন আমি বলছি উহার কেন্দ্রে নিউট্রন সংখ্যা আছে হচ্ছে তোমার 18, এখন বলছে আমার পারমাণবিক ভর সংখ্যা কত হবে আমাকে সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে কি তোমার কি আমরা কি জানি ভর সংখ্যা ইকুয়াল টু কি জানি ভাইয়া, ভর সংখ্যা ইকুয়াল টু আমরা জানি কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাই না? ভর সংখ্যা ইকুয়াল টু হচ্ছে তোমার কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে ভর সংখ্যা। ওকে, তাহলে এখন দেখো আমাকে নিউট্রন সংখ্যা দিয়েছে 18, তার মানে আমি নিউট্রন সংখ্যা 18 পেয়ে গেছি। ওকে, তাহলে প্লাস প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা তোমার কি যে নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান হচ্ছে তোমার কি সংখ্যা, প্রোটন সংখ্যা, তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত 17, তার মানে 17 আর 18 যদি আমি যোগ করি তাহলে কত হবে 35। ওকে, তাহলে আমি কি আমার ভর সংখ্যা পেয়ে গেছি, ভর সংখ্যা কত 35 কত সি নাম্বারে, ঠিক আছে? আশা করি বুঝেছি। আচ্ছা এরপর আসো 47 নম্বর। 47 নম্বর কি বলতেছে, এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ে কোন মৌলটি ভূমিকা রাখে, ঠিক আছে? অর্থাৎ এটার মধ্যে মুখস্থ রেখে দিবে, এটা হচ্ছে তোমার কি এমআরআই দ্বারা তোমার কি এনএমআর সক্রিয় হয়, কি এমআরআই দ্বারা হচ্ছে তোমার এন এম আর এটা কি হয় সক্রিয় হয়, ঠিক আছে? এটি সক্রিয় হওয়ার ফলে পরমাণু কি করা যায়, শনাক্ত করা যায়, ঠিক আছে? কি তাহলে এনএমআর সক্রিয় হতে হলে মৌলের নিউক্লিয়াসে কি থাকতে হবে, অযুগল বা পিজুট সংখ্যক প্রোটন থাকা লাগে। অর্থাৎ যখন যদি সেটা এনএমআর সক্রিয় হয় তাহলে ওইটার হচ্ছে তোমার কি তোমার মৌলের নিউক্লিয়াসের মধ্যে কি অযুগল বা বিজুট সংখ্যক কি থাকতে হবে, প্রোটন থাকতে হবে। আচ্ছা তাহলে অযুগল বা বিজুট সংখ্যক প্রোটন কোথায় আছে দেখো, নিয়ন হচ্ছে তোমার কি এখানেও কিন্তু বিজুট সংখ্যা তোমার কি নেই, প্রোটন নেই। এবং অক্সিজেন দেখো 8, তাহলে এখানেও তোমার নেই। হাইড্রোজেন দেখো এখানে হচ্ছে 1, তার মানে আছে সিলিকনের একটি জোট সংখ্যা আছে, ঠিক আছে? দেখো তাহলে হাইড্রোজেন হচ্ছে তোমার একমাত্র বিজুট আছে, সেক্ষেত্রে তোমার ক্যান্সার তোমার কি হাইড্রোজেনে আমার কি হবে অ্যান্সার হবে, ঠিক আছে? ওকে, এরপর 47 নম্বর। 48 নম্বর কি, নিচের কোনটি আরএফ এর বৈশিষ্ট্য, অর্থাৎ আরএফ এর বৈশিষ্ট্য নিচের কোনটি বৈশিষ্ট্য, ঠিক আছে? ওকে, আরএফ এর বৈশিষ্ট্য হচ্ছে দ্রাবকের পোলারিটির উপর নির্ভর করে না, এটা হচ্ছে কি দ্রাবকের পোলারিটির উপর নির্ভর করে না, তার মানে এটা ভুল, ঠিক আছে? এবং দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে কিনা, না এটা হচ্ছে তোমার কি দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না, তার মানে এটাও ভুল, ঠিক আছে? ওকে, এখন বলছে উপাদান শনাক্ত করা সম্ভব নয়, না এটা হচ্ছে উপাদান শনাক্ত করা সম্ভব, অর্থাৎ আরএফ দ্বারা উপাদান শনাক্ত করা সম্ভব কিন্তু নয় বলছে, তাহলে এটাও কি ভুল, ঠিক আছে? আর হচ্ছে তোমার কি আরএফ এর মান সর্বদা 1-এর সমান বা 1-এর চেয়ে ছোট, হ্যাঁ এটা হচ্ছে সত্য, ঠিক আছে? আরএফ এর ভ্যালু হচ্ছে সর্বদা 1-এর সমান বা 1-এর চেয়ে ছোট হয়, কখনোই 1-এর চেয়ে বড় হয় না। এবং হচ্ছে এটি দ্রাবকের পোলারিটির উপর নির্ভর করে না, এবং হচ্ছে তোমাকে দ্রাবকের প্রকৃতির উপরে কি করে না, নির্ভর করে না, কিন্তু এটা দ্বারা হচ্ছে উপাদান শনাক্ত করা সম্ভব, ঠিক আছে? এবং আরএফ এর ভ্যালুটা হবে তোমাকে 1-এর চেয়ে কম বা 1-এর সমান, ঠিক আছে? এরপর 49 নম্বর। 49 কি বলতেছে, আহ্বান নীতি অনুসারে নিচের কোন ক্রমটি সঠিক? তাহলে আহ্বান নীতি মানে কি, যার শক্তি কম হবে সে তার কি তার মধ্যে তোমার আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর যার শক্তি বেশি তার তোমার কি ইলেকট্রন পরে প্রবেশ করবে। আচ্ছা আমরা চেক করি, তাহলে দেখো এস এর ক্ষেত্রে কি হয়, তাহলে আমরা জানি কি এস পি ডি এফ, তাই না? এস এর ক্ষেত্রে কি 0, ফির ক্ষেত্রে হচ্ছে 1, ডির ক্ষেত্রে হচ্ছে তোমার 2, এফ এর ক্ষেত্রে হচ্ছে 3। ওকে, যোগ করি তাহলে 4s, তার মানে 4s মানে 0, তার মানে এটা হচ্ছে আমার 4। 3d, তাহলে d মানে কত 2, তাহলে 3d যোগ করলে কত, তাহলে 5। 4 ফি, তাহলে ফি মানে কত 1, তার মানে 4 এর হচ্ছে 5, তার মানে এটাকে হবে না, এই দুটো কিন্তু সমান, তার মানে এটা ভুল। এরপর আসে এটা 3d, তাহলে 3d মানে কত, যে ডি মানে হচ্ছে 2, তাহলে 2 আর 3 হচ্ছে 5। এরপর হচ্ছে 3s মানে কত 0, তার মানে হচ্ছে 3 আর 0 হচ্ছে 3। এবার হচ্ছে তোমার কি 4 ফি, তাহলে কি 4 ফি মানে হচ্ছে 1, তাহলে সারের আগে হচ্ছে 5। দেখো 5-এর চেয়ে 3 কখনোই বড় হয় না, তার মানে এটাও কি ভুল। এরপর আসে এটা, তাহলে 4d কি বলতেছে 4d, তাহলে ডি মানে কত, যে ডি মানে 2, তাহলে 4 আর 2 যোগ করে কত 6 হয়। এবার হচ্ছে 5s, এস এর ভ্যালু 0, তাহলে কি 5 0 হয় 5 হয়। তারপর 5p, ফির ভ্যালু হচ্ছে 1, তাহলে 5 আর 1 হচ্ছে 6। দেখো 6 এর ক্ষেত্রে সে কখনো 5 বড় হয় না, তার মানে কি এটাও বলতে আমার রাইট অ্যান্সার ডি রাইট অ্যান্সার হবে, তাই না? দেখো
তাহলে এখন কি 5s, s এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 আর 5 পাবে তোমার কি 5 পাবে। এরপর হচ্ছে ফির ভ্যালু হচ্ছে 1, তাহলে 5 আর 1 কত 6। এবার দেখো 4d, ডির ভ্যালু হচ্ছে 2 আর 6 তোমার 4 কত 6, ঠিক আছে। তাহলে এখন কি 5 6 6 এটা আমার কি রাইট আছে, কারণ দেখো 5 ফি এবং তোমার কি 4d, ঠিক আছে। আমরা আশা করি বুঝেছি। আচ্ছা এরপর আসো তোমার হচ্ছে কি পদার্থের ক্ষুদ্রতম যে পর্যায় পর্যন্ত স্বকীয় গুণাগুণ বজায় থাকে এর নাম কি। কি পদার্থের ক্ষুদ্রতম যে পর্যায় পর্যন্ত স্বকীয় গুণাগুণ বজায় থাকে সেটা হচ্ছে তোমার কি বেয়া ইলেকট্রন নাকি পরমাণু নাকি নিউট্রন নাকি অণু, সেটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। ওকে, তাহলে সেটা হচ্ছে তোমার কি পরমাণু। সেটা কি পরমাণু, অর্থাৎ মুখস্থ রেখে দিবা পদার্থের স্বকীয় ক্ষুদ্রতম যে পর্যায় পর্যন্ত স্বকীয় গুণাগুণ বজায় থাকে সেটা হচ্ছে তোমার কি বেয়া, সেটা হচ্ছে তোমার পরমাণু, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর আসে তোমার কি 51 নাম্বার একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে তোমার কি কোন জোড়াটি আইসোটুপ নির্দেশ করে। আইসোটুপ মানে কি ভাইয়া, আইসোটুপ মানে হচ্ছে আইসোটুপ, দেখো লাস্টে ফ না, তাহলে মনে রাখবা পারমাণবিক সংখ্যা সমান, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা কি থাকে, সমান থাকে। এরপর হচ্ছে তোমার কি আরেকটা আছে আইসোবার, আইসোবার, ঠিক আছে। আইসোবার মানে লাস্টে বন্ধুর, তো আমার কি বর সংখ্যা সমান, কিসের বর সংখ্যা সমান। আরেকটা হচ্ছে তোমার কি আইসোটোন, কি ভাইয়া সুটন, আর সুটন হচ্ছে তোমার কি নিউট্রন সংখ্যা সমান। প্রোটন বা ইলেকট্রন সংখ্যা সমান না, কিন্তু কি ভাই নিউট্রন সংখ্যা সমান, ঠিক আছে। ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করছে কি, তাহলে কি আইসোটুপ মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান, আইসোবার মানে বন্ধুরা বর সংখ্যা সমান, আইসোটুপ মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। এখন অবশ্য নিচের কোনটি আইসোটুপ নির্দেশ করে, তার মানে কি হবে তোমার কি বর সংখ্যা তোমার কি পারমাণবিক সংখ্যা সমান হবে, বর সংখ্যা ভিন্ন হবে, তাই না। ওকে, দেখো এখানে কি পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন, বর সংখ্যা কিন্তু আমার এটা না। এরপর আসো দেখো পারমাণবিক সংখ্যা, দেখো 29 30, তার মানে কি এটাও না, তাহলে কি এখানে হচ্ছে বর সংখ্যা সমান কিন্তু কি নয় প্রোটন পারমাণবিক সংখ্যা সমান, তার মানে এটা ভুল। আর এখানে দেখো পারমাণবিক সংখ্যা একানো 1 একানো 1, তার মানে পারমাণবিক সংখ্যা এই যে, আর এখানে কি তোমার কি পারমাণবিক সংখ্যা একানো 1 একানো 1, সো এটা হচ্ছে তোমার কি, এবং বর সংখ্যা দেখো ভিন্ন 2 3, তার মানে পারমাণবিক সংখ্যা সমান বর সংখ্যা ভিন্ন হলে সেটা হচ্ছে আমার কি আইসোটোপ, ঠিক আছে, পেয়ে গেছি। ওকে, তাহলে এইটাও কিন্তু না, ঠিক আছে। ওকে, আমরা একদম ইজিলি বুঝে গেছি, তার মানে কি যদি পারমাণবিক সংখ্যা সমান হয় বর সংখ্যা ভিন্ন হয় তাহলে সেটা হবে আইসোটোপ, আর যদি ভর সংখ্যা সমান হয় সেটা হবে আইসোবার, আর যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে সেটা হবে আইসোটোন, ঠিক আছে। তো আজকে হচ্ছে এটুকুই, ভালো থেকো। তো ক্লাসটি যদি তোমরা পুরো করো, আশা করি আমি বলি এই গুণগত রসায়ন থেকে তোমাদের পরীক্ষার কোনো ধরনের প্রবলেম থাকবে না, ঠিক আছে। তো ভিডিও আবার বলিবে, ভিডিওটি ভালো লাগলে বন্ধুর কাছে শেয়ার করে দিও, আর একটা লাইক দিও। তো ফলো দিয়ে পাশে থাকবা, ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।